মিহি সিজন 2 লিখেছেন রূপন্তী সরকার পর্ব 6। ঝড়ের গতিতে বাইক থামালো ঋষভ। তাড়াহুড়ো করে উপরে চলে গেল। ইয়াসপা রুমে উকি দিতেই বুঝতে পারল ইয়াসপা ঘুমিয়ে গেছে। তাই আর ইয়াসপাকে ডাকলো না। সিঁড়ি বেয়ে নিচে নেমে তিথির রুমের সামনে চলে আসলো। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দরজায় নক করলো। তিথি আর অব্র ঘুমে ঘুমে আচ্ছন্ন ছিল। হঠাৎ এত রাতে দরজায় ঠকঠক আওয়াজ কানে আসতেই অব্রর ঘুম ভেঙে গেল। টেবিলে লেখা অ্যালার্ম ঘড়ির দিকে তাকিয়ে দেখল 4:45 বাজে। অব্র আস্তে করে জিজ্ঞেস করলো, কে? ঋষভ গম্ভীর গলায় বলল, আমি ঋষ। অব্র কিছুটা অবাক হলো, এত রাতে ঋষ কেন এসেছে? ঋষের গলা শুনে তিথির ঘুম ভেঙে গেল। তিথি পিটপিট করে চোখ খুলল। অব্র থম মেরে বসে আছে। ঘর থেকে কোনো সারা শব্দ না পেয়ে ঋষ এবার রেগে গেল। এভাবে কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে? ঋষভ কিছুটা চেঁচিয়ে বলল, ভাবি দরজা খুলবা নাকি আমি দরজা ভেঙে ঢুকবো ভেতরে? ঋষের কথায় অব্রর হুঁশ আসলো। তারা হুড়ো করে বেড থেকে নিচে নামলো। মনে মনে বলল, বাপের এক হাতও ছাড়েনি। অব্র দরজা খুলে দিতেই ঋষভ রেগে অব্রর দিকে তাকালো। অব্র একটু ধকিলে বলল, আরে বাবা রাগ করছিস কেন? আয় ভেতরে আয়। কোনো সমস্যা হয়েছে কি? অব্র খেয়াল করলো ঋষভের হাতে একটা ব্যাগ। অব্র ঋষভকে জিজ্ঞেস করলো, এই ব্যাগে কি আছে ঋষভ কোনো কথা না বলে রুমে ঢুকলো। তিথি বেড বসে ঋষভের দিকে চেয়ে আছে। মনে হচ্ছে ও এখনো ঘর থেকে বের হতে পারেনি। ঋষভ ব্যাগ থেকে দুটো চালতা বের করে তিথিকে বলল, এই দুটো চালতা ইয়াসপাকে মাখিয়ে দিও, আর বাকি চালতাগুলো দিয়ে আচার বানিয়ে দিবা, ওকে? তিথি হাঁ করে ঋষভের দিকে চেয়ে আছে। কোনো কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। ওর মনে হলো ও হয়তো কোনো স্বপ্ন দেখছে। ঋষভের কথা শুনে অব্রর মাথা ঘুরে উঠল। অব্র দৌড়ে ঋষভের কাছে এসে দাঁড়ালো। এসে ঋষভকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, এই চালতা তুই কই পাইলি বাপ এত রাতে? ঋষভ সহজ সরলভাবে বলল, চুরি করে এনেছি। ঋষভের কথায় অব্র ঠাস করে নিজের গালে একটা চড় দিল। ও চেক করলো কোনো স্বপ্ন দেখছে কিনা, কিন্তু চড়টা ওর গালে বেশ জোরেই পড়েছে। তাই 100% শিওর হলো ও কোনো স্বপ্ন দেখছে না, এটা সত্যি। অব্র অবাক হয়ে বলল, এই চালটা কার জন্য আনলি এত রাতের? ঋষভ কিছু বলল না। তিথি তখনও চাল তার ব্যাগে হাতে নিয়ে ঋষভের দিকে হ্যাপলার মতো করে তাকিয়ে আছে। অব্র আবারও ঋষভকে বলল, বল না বাপ, কার জন্য এত রাতে চালটা নিতে এসেছিস? তুই তো এইসব টকফক খাস না, তাহলে কার জন্য নিয়ে এসেছিস? ঋষভ গম্ভীর গলায় বলল, ওর জন্য। ওকে। ইয়াসের জ্বর এসেছে, জ্বরের মুখে চালটা খেতে চেয়েছে। অব্র অবাকের উপরে অবাক হলো। অবাকের ঠেলায় ঠাস করে বিছানায় পড়ে গেল। তিথি তাড়াহুড়ো করে অব্রকে ধরে নিল। অব্র কাঁদো কাঁদো গলায় বলল, ইয়াস আবার কেটা বাপ? পাশ থেকে তিথি অব্রকে একটা থাপ্পড় মেরে বলল, আরে মোকা, ইয়াস হলো ঋষের বউ, ইয়াস ভা। অব্র মাথায় দুহাত চেপে বলল, এই জাউরাচিন তুই আমার কোন ভাতিজারও শরীর থেকে ঢুকছস? তুই নিচ থেকে বাইর হবি নাকি আমি ঝাঁটা দিয়া মাইরা বাইর করুম? ঋষভ চরম বিরক্ত হলো। এভাবে গালাগালি দেওয়া ওর পছন্দ না। ঋষভ রেখে অব্রকে বলল, তুমি প্লিজ এই নাটক অফ করো। অব্র ঋষভের ঝাড়ি খায়ে বুঝল ঋষভকে কোনো চিন ধরেনি। ঋষভ বউয়ের জন্য এত রাতে চালতা নিতে এসেছে। এটা কেমনে সম্ভব? কোনোভাবেই সম্ভব না, অসম্ভব একটা কাজ। অব্র কাঁদো কাঁদো মুখ করে বলল, এত রাতে কোথা থেকে চালতা নিয়ে আসলি বাপ, বল না? এত রাতে তো কোনো দোকানই খোলা নেই। ঋষভ গম্ভীর গলায় বলল, ওই মেয়ের বাড়ি থেকে। ঋষের কথা শুনে তিথি চেঁচিয়ে বলল, কি? তুই ইয়াসপার গ্রামে গিয়েছিলি ঋষ? ওর বাড়ি কিভাবে চিনেছ? ঋষভ গা ছাড়া ভাব নিয়ে বলল, মুগ্ধ শ্বশুর চিনিয়ে দিয়েছে। তিথির মনে হলো ও এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে। অব্র আর নিতে পারল না। অব্র ঋষকে হাত জোর করে বলল, বাপ তুই এখন যা। তুই আর 2 মিনিট আমার সামনে থাকলে আমি পটল তুলব। তুই যা, আমি তোর কথাগুলো হজম করতে পারছি না। এবার আমার বদহজম হয়ে পেট খারাপ করবে। তুই যা। ঋষভ একটা ছোট্ট চালতা অব্রর দিকে ছুঁড়ে মারল। অব্র চালটাটা হাতে নিয়ে ধরে নিল। ঋষ রাগান্বিত কণ্ঠে বলে উঠল, তোমার বউকে বলে দিও কালকে সকাল 8টায় ইয়াসকে হালকা পাতলা কিছু খাবার খাওয়ার দেওয়ার পর 9টার দিকে যেন ওকে চালতা মাখিয়ে দেয়, এবং দুপুরের আগে যেন চালতার আচার নিয়ে ওকে খাওয়াই। যদি আমি এসে শুনি ইয়াস চালতা খায়নি, তাহলে তোমার বউকে কিছু বলবো না, কিন্তু তোমার খবর আছে। কথাটা বলেই ঋষভ চলে গেল। এদিকে তিথি আর অব্র একে অপরের মুখ চাওয়াচাই করছে। ঋষভ এটা অর্ডার করলো নাকি হুমকি দিল কিছুই বুঝলো না। অব্র তিথির দিকে তাকিয়ে বলল, বউ, কালকে সকাল থেকে আচার বানানোর ব্যবস্থা করো, নইলে ওই গুণটা আমারে আস্ত রাখবে না। তিথি একটা ঢোকিল। এই বাড়িতে সবাই প্রায় ঋষভের রাগকে ভয় পায়, বিশেষ করে তিথি। ঋষভ ছোট থেকেই রেগে গেলে ভাঙচুর করে। তিথি এসব সহ্য করতে পারে না, যার কারণে তিথি ভয়ে ঋষভের সামনেই যায় না। তিথির শুধু রুহির সাথেই ভালো সম্পর্ক, ঋষের সাথে নয়। ঋষভ অব্রকে বাপি বলে সম্বোধন করলেও তিথিকে কখনো মামনি বলে সম্বোধন করেনি। ঋষভ প্রয়োজন ছাড়া তিথির সাথে কথাও বলে না। আজকে কোনো ভাগ্যে যে তিথির সাথে কথা বলেছে কে জানে। তিথি অবশ্য মনে মনে খুশি হলেও ঋষভের এমন পরিবর্তন দেখে
সকালবেলা মিহি রান্না করে কাজ করছে। হঠাৎ ওর কিছু একটা মনে হতে নিজে ফোনটা হাতে নিল। টুস করে গ্যালারিতে ঢুকলো। অনেক আগের একটা ছবি ওর নজরে এলো। ছবিটাতে মিহি বক্সিং করছে আর হৃদ পাশে দাঁড়িয়ে মুচকি হাসছে। ছবিটা দেখে অজান্তেই মিহির মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। বহু বছর হয়ে গেল ফোনের গ্যালারিতে ঢোকা হয় না। সেই বাচ্চা মিহি এখন বুড়ো হতে চলল, কয়েকদিন পর নাতিপুতি হবে। ভাবতে মিহির মুখে হাসি চলে আসলো। মিহি নিজে নিজেই হাসছে। তিথি রান্নাঘরে ঢুকে মিহির মুখে হাসি দেখে কিছুটা অবাক হলো। বহু বছর মিহিকে এভাবে হাসতে দেখেনি। তিথির খুব কৌতূহল হলো মিহি কি দেখে হাসছে, কি মিষ্টি সেই হাসি। তিথি কৌতূহলে আটকে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, কি দেখে হাসছো টুইঙ্কেল? মিহি তিথির দিকে তাকালো, মুচকি এসে ফোনটা এগিয়ে দিল তিথির দিকে। তিথি ফোনে হৃদ আর মিহির মিষ্টি মুহূর্তের ছবি দেখে হেসে উঠল। ছবিটা এত কিউট হয়েছে। তিথি হেসে বলল, কি মিষ্টি লাগছে টুইঙ্কেলকে, মাশাল্লাহ। তিথির কথা শুনে মিহি হাসলো। তিথির হাতে কয়েকটা চালতা মিহি এতক্ষণ খেয়াল করেনি, তবে এখন খেয়াল করলো। মিহি তিথিকে জিজ্ঞেস করলো, তুমি এত সকাল সকাল চালতা কোথায় পেলে আপু? তিথি একটু ঢোক গিলে বলল, সে কথা আর কি বলবো, কালকে রাত 4টা নাগাদ এই চালতা দিয়ে গেছে এবং আমাকে শাসিয়ে গেছে তার বউকে যেন চালতা মাখিয়ে দেই এবং চালতার আচার বানিয়ে দেই। মিহি কিছুটা অবাক হলো। কি এমন কাজ করেছে? মিহি চোখ বড় বড় করে বলল, কি এমন মহান কাজ করেছে আপু? তিথি মিনমিন করে বলল, কে আবার? তোমার গুণধর পুত্র। মিহি অবাক হয়েও হলো না, কারণ মিহি কালকে রাতে দেখেছে এইসব চুপি চুপি ইয়াসপার রুমে গিয়ে ওর মাথায় কিছুক্ষণ জলপট্টি দিয়ে দিয়েছে। মিহি ইয়াসপাকে দেখার জন্য ও রুমে গিয়েছিল, কিন্তু রুমের ভিতরে রিশকে দেখে আর রুমে ঢুকেনি। বাইরে থেকে মন ভরে ছেলেকে দেখলো। তার ছেলের মধ্যে ভালোই পরিবর্তন এসেছে। মিহি তিথির কাছে অবাক হওয়ার ভান করে বলল, সত্যি রিশ এনেছে এগুলো? কিন্তু ও তো রাতে রিশ এগুলো কোথায় পেল? তিথির মুখ কালো করে বলল, সে নাকি রাতে ইয়াসপার বাড়ি গিয়েছিল, গাছ থেকে পেরে এনেছে। মিহি কিছুক্ষণ চুপ করে রইল। তিথি মিহিকে জিজ্ঞেস করলো, ইয়াসপা কি ঘুমিয়ে আছে মিহি? মিহি মনমরা হয়ে বলল, হ্যাঁ রে আপু, মেয়েটার শরীর ভালো নেই, কাল সারা রাত ঘুমোতে পারিনি। ভোর থেকে জ্বর একটু কম, আর একটু বেলা হলে আবারও ডক্টর ডাকবো। তিথি আর মিহি মিলে চা নাস্তা বানালো। এইদিকে খাবার টেবিলে হৃদ আর অভ্র বসে আছে। অভ্র হৃদকে কালকের সব কথা খুলে বলল। হৃদ বিশ্বাস করেনি ওর ছেলে এমন কাজ করতেই পারে না। হৃদের ফুল কনফিডেন্স আছে রিশের উপরে, তাই রিশ এত মহান স্বামী কখনো হতে পারবে না। হৃদ অভ্রকে মুখের ওপরে বলে দিয়েছে, তুই মনে হয় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছিস, আমার ছেলে এই সুকাজগুলো জীবনেও করবে না। অভ্র রেগে বলল, না ভাই, স্বপ্ন দেখবো কোন কেন, সত্যিই রিশ এমনটা করেছে। হৃদ চুপ থাকলো। কিছুক্ষণ পর ইয়াসপা আসলো। এসে হৃদের পাশে বসে একটা টেবিল টেনে বসে পড়ল। হৃদ ইয়াসপার মাথায় হাত দিয়ে দেখলো জ্বর কিছুটা কমেছে। হৃদ ইয়াসপাকে বলল, এখন কেমন লাগছে আম্মাজান? ইয়াসপা মলিন মুখে হেসে বলল, আমি একদম বিন্দাস আছি। ইয়াসপার কথায় হৃদ আর অভ্র দুজনেই হাসলো। অভ্র ইয়াসপাকে বলল, আম্মাজান, আপনার স্বামী কি করছে জানেন? ইয়াসপা অভ্রের দিকে তাকালো। অভ্র কিছু বলতে যাবে তার আগেই ঋষভ নেমে পড়ল। গায়ে একটা হালকা নীল রঙের টি শার্ট আর সাদা রঙের ট্রাউজার। চুল থেকে টপটপ করে জল পড়ছে, মনে হচ্ছে এক্ষুনি শাওয়ার নিয়ে এসেছে। হৃদ ঋষভকে আসতে দেখে গান ধরল, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চেনে না আমার এগো, আমি পারি না আর পারি না, আমি হয়তো দুদিন পরেই মরবো। হৃদের গান শুনে ঋষভ কোনো প্রতিক্রিয়া দেখালো না। ইয়াসপা আর অভ্র হাসতে হাসতে শেষ। হৃদের গান শুনে মিহ রান্নাঘর থেকে তেড়ে আসলো। হৃদের দিকে কটমট করে তাকিয়ে বলল, তোমার নাকে ঘুষি মেরে মুখের মানচিত্র বদলিয়ে দেব। এসব ফালতু গান যেন আর তোমার মুখে না শুনি কখনো। হৃদ মনে মনে বলল, গান গাইলাম একজনের জন্য আর লাগলো আরেকজনের, কেমনটা লাগে? হৃদ ঋষভের দিকে তাকিয়ে বলল, আপনি নাকি বউ মানেন না, তাইলে বউয়ের জন্য এত দরদ উতলিয়ে পড়ছে কেন? ঋষভ রেগে বলল, কিসের বউ? ও আমার থাপ্পড় খেয়ে নাকি অসুস্থ হয়েছে, তাই আমার দায়িত্ব ছিল ও যত্ন করা। আমি শুধু অতটুকুই করেছি, এর বেশি কিছু আমার থেকে আশা করো না। আমি ওকে বউ বলে মানি না। হৃদ ঋষভের কথা শুনে ইয়াসপার দিকে তাকালো। ইয়াসপা এক মনে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। হৃদ অভ্রকে বলল, বুঝলি অভ্র, মানুষ এত নাটক জানে, মানে টোলে টোলে টেম্পো চালাবে, কিন্তু তুই বললে তখনই পাল্টে খাবে। অভ্র সুর মিলিয়ে বলল, হরিদ, একদম ঠিক বলছিস। আর ও আমাদের আমাজানকে না মানলে না মানুক, আমাদের আমাজান কি দেখতে শুনতে খারাপ? আমরা না হয় আমাদের রুহি আম্মাজান আর ইয়াসপা আম্মাজানকে একসাথে বিয়ে দেব। আর কোনো কথা আছে? হৃদ অভ্রের দিকে তাকিয়ে বলল, একদম ঠিক বলছিস। তিথি হৃদ আর অভ্রের জন্য চা নিয়ে আসলো। তিথি মিহিকে বলল, মিহি রান্নাঘর থেকে কফিটা নিয়ে এসো। ইয়াসপা টেবিলে থেকে উঠে গিয়ে বলল, আমি এনে দিচ্ছি। কথাটা বলেই ইয়াসপা রান্নাঘর থেকে কফি আনলো। তিথি বলল, ঋষভকে দাও। হৃদ আর অভ্রের কথা শুনে এমনিতেই ঋষভের মাথা গরম হয়ে আছে। ইয়াসপা ঋষভের হাতে কফি দিয়ে বলল, নেন আপনার কফি।
ঋষভ কফি নিয়ে ফ্লোরে ছুঁড়ে মেরে বলল, এই তোকে বলিনি আমার থেকে দূরে থাকতে? তোকে বলেছি কফি দিতে, আমার চোখের সামনে একদম আসবি না। রিতার অগ্র টেবিল থেকে উঠে গেল। মিহি রান্নাঘর থেকে দৌড়ে চলে এলো। ঋষভ এমনভাবে রিয়াক্ট করবে কেউ ভাবতেও পারেনি। ইয়াসপা চুপ করে দাঁড়িয়ে আছে। রিত ইয়াসপাকে বলল, ঋষ বেয়াদবি বেশি হয়ে যাচ্ছে, কিন্তু লিমিটের মধ্যে থাকো। রিতরায়ণ চৌধুরী যদি স্টেপ নেওয়া শুরু করে তাহলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। ঋষভ রিতের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ঋষভ রায়ণ চৌধুরীর বিরুদ্ধে স্টেপ নিবা? আমাকে আমার মতো ছেড়ে দাও পাপা। আর এই মেয়েকে বলে দিও আমার ত্রিসীমানায় যেন না আসে। কথাটা বলেই ঋষভ চলে গেল। ইয়াসপা মনে মনে বলল, বালের একটা জামাই কপালে জুটছে। যাওরা আর কখনো তোর আশেপাশে যাব না। গো খাইয়া মর তুই। তোর থেকে তো চোদনা জায়ান ভালো। এর মধ্যেই শুভ্র ড্রয়িং রুমে আসলো। সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে শুভ্র এগিয়ে আসলো। কাছে পা দিতে যাবে এমন সময় ইয়াসপা বলে উঠল, ভাইয়া এদিকে ভাঙা কাজ পড়ে আছে। শুভ্র থেমে গেল। ইয়াসপার কাছে গিয়ে বলল, তুমি ঠিক আছো চিকমিকি? কথাটা বলে ইয়াসপার কপালে হাত দিল। এমন সময় ঋষভ সিঁড়ির উপর থেকে একটা ফুলদানি শুভ্র পায়ের কাছে চড়ে মেরে বলল, ওকে একদম টাচ করবে না, দূরে সরর থেকে, নাইলে আমি ভুলে যাব তুই আমার ভাই। হঠাৎ এমন কথা শুনে সবাই ঋষভের দিকে তাকালো।